স্পার্ক সলিউশনে তোমাদের স্বাগত জানাই। আজ আরও একটি পিআইকিউ সেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এই সেশনে আমরা ইসরো ভিএসএসসি অর্থাৎ বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পক্ষ থেকে 2015 সালে যে টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ান পোস্টের এক্সাম নেওয়া হয়েছিল সেই পেপারটি সলভ করব। 2015 সালের পেপারের প্রথম অর্ধেক আমরা আগেই সলভ করে নিয়েছি। আজ বাকি অর্ধেকটা সলভ করব। যদি প্রথম অর্ধেকটি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি অনেক নতুন ইনফরমেশন তোমরা পাবে। তো চলো শুরু করা যাক। ড্যাশ ইজ আ ভোলাটাইল মেমোরি ডিভাইস। নিচের অপশনগুলির মধ্যে কোনটা ভোলাটাইল মেমোরি ডিভাইস সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমাদের ফার্স্ট জানতে হবে ভোলাটাইল মেমোরি ডিভাইস কি। তাহলে মেমোরি ডিভাইসের কথা আমরা যদি বলি, তাহলে মেমোরি ডিভাইস হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ভোলাটাইল আর একটা হচ্ছে নন ভোলাটাইল। ভোলাটাইল মেমোরি ডিভাইস কোনগুলো? যেগুলো কিনা টেম্পোরারি ডাটা স্টোর করতে পারে। আর নন ভোলাটাইল মেমোরি ডিভাইস কি? যেগুলো কিনা পার্মানেন্টলি ডাটা স্টোর করে। পার্মানেন্টলি ডাটা স্টোর করে। বোঝা গেল? ভোলাটাইল মেমোরি ডিভাইস হচ্ছে টেম্পোরারি ডাটা স্টোর করে, নন ভোলাটাইল মেমোরি হচ্ছে পার্মানেন্টলি ডাটা স্টোর করে। যেমন এক্সাম্পল যদি আমরা নিই, তাহলে এখানে আমরা পাবো সেটা হচ্ছে র্যাম। দেখবে যে যখন কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশন তোমরা কাজ করো, তখন কম্পিউটারের অ্যাপ্লিকেশনটা স্মুথ চলার জন্যই শুধুমাত্র র্যামে টেম্পোরারি ডাটা স্টোর হয়। কিন্তু যখন তুমি কম্পিউটারটাকে শাটডাউন করে দাও, তারপরে কিন্তু নতুন করে যখন স্টার্ট করো কম্পিউটারটা, তখন কিন্তু আর সেখানে ডাটা স্টোর থাকে না। আবার নতুন অ্যাপ্লিকেশনের জন্য সেখানে কিন্তু ডাটার জায়গা তৈরি হয়ে যায়। ঠিক আছে? কিন্তু নন ভোলাটাইল মেমোরি কি না, এক্সাম্পল যদি দেখো সেটা হয়ে যাবে রম। রম মানে কি? অ্যাজ এন এক্সাম্পল তোমাদের চেনা পরিচিত হার্ড ডিস্ক রয়েছে, এসএসডি রয়েছে, যেখানে তোমরা পার্মানেন্টলি ডাটা স্টোর করে রাখো। তো এর আরো এক্সাম্পল বা রমের আরো স্পেশাল ভাগগুলো হচ্ছে এখানে বাকি যে অপশনগুলো রয়েছে দেখো, একটা হচ্ছে পি রম আর একটা কি ইপি রম। তো এদের ফুল ফর্ম গুলো তোমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, র্যাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম রিড অনলি মেমোরি। পি রম কি? প্রোগ্রামেবল রম বা রিড অনলি মেমোরি। ইপিরম কি? ইরেজেবল প্রোগ্রামেবল রম। মনে থাকবে, নামগুলো তোমাদের জেনে রাখা দরকার, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাহলে এখানে দেখো আমাদের জানতে চাইছে ভোলাটাইল মেমোরি ডিভাইস কোনটা, সেটা কিন্তু রাইট আনসার হয়ে যাবে র্যাম। বোঝা গেল? নেক্সট, if four 10 microfarad capacitor are connected in parallel, the net capacitance। বলছে যদি চারটে একই ভ্যালু দিয়েছে 10 মাইক্রোফ্যারাড, যদি চারটে 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরকে প্যারালালে আমরা অ্যাড করি তাহলে বা কানেক্ট করি, তাহলে আমাদের নেট ক্যাপাসিটেন্স কত হবে সেটা জানতে চাইছি। তো প্যারালালে কানেক্ট করো। প্যারালালে কানেক্ট করলে তার একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে দেখো, নেট ক্যাপাসিটেন্সের কথা যদি আমরা বলি, তাহলে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4। কিন্তু এখানে আমাদের সবগুলোর ভ্যালুই বলে দিয়েছে যে 10 মাইক্রোফ্যারাড করে, তাহলে সবগুলোর ভ্যালু বসিয়ে দাও। 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10, তাহলে কত হবে? 40 মাইক্রোফ্যারাড নেট ক্যাপাসিটেন্স। তাহলে হয়ে যেত 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এরকম করে ডট ডট যতগুলো তোমরা
ক্যাপাসিটার অ্যাড করতে থাকবে ততগুলো হবে। ঠিক আছে, এটা কার জন্য? এটা হচ্ছে ইন সিরিজ। বোঝা গেল? তাহলে এখানে কত হলো? এখানে হচ্ছে 40 মাইক্রোফ্যারাড। বোঝা গেল? নেক্সট, দ্য ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। দেখো ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট কি? ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট কি? ইউনিট হচ্ছে জুল। দেখো তোমাদের মনে হতেই পারে যে এখানে তো কিলোওয়াট আওয়ারও রয়েছে। দেখো কিলোওয়াট আওয়ারটা হচ্ছে আর কিছুই নয়, কিলোওয়াট আওয়ারটা হচ্ছে আমাদের কমার্শিয়াল এনার্জি ইউনিট। কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, কমার্শিয়াল ইউনিট। তাহলে আমাদের যদি বলা হয় যে ইলেকট্রিক্যাল এনার্জি বা যে কোনো এনার্জির ইউনিট, সেটা হচ্ছে কিন্তু হয়ে যাবে আমাদের জুল। এসআই ইউনিট হচ্ছে জুল। বোঝা গেল? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে কিন্তু জুল। ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট জুল। নেক্সট, a voltage of 100 volt is applied to a circuit of resistance 10 ohm. The power dissipated by the resistance will be. দেখো একটা রেজিস্ট্যান্স আছে যেটা কিনা 10 ওহম, কানেক্টেড আছে একটা সোর্স যেটা কিনা 100 ভোল্ট। দেখো আমাদের জানতে চাইছে এই যে 10 ওহমের রেজিস্টারটা রয়েছে কতটা পাওয়ার ডিসিপেটেড করবে। তো তোমরা দু রকম প্রসেসে বের করতে পারো, একটা হচ্ছে আই বের করে অর্থাৎ কারেন্ট বের করে নিতে পারো, নিয়ে আমাদের পাওয়ারের ফর্মুলা ইকুয়ালস টু আই স্কোয়ার আর করতে পারো। আর একটা ফর্মুলা রয়েছে যে পাওয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর করতে পারো। তাহলে আমাদের একদম শর্ট প্রসেস, যে আমাদের ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমাদের পাওয়ার বের করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে এই পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে যদি আমরা ফর্মুলাতে বসাই তাহলে দেখো 100 ইন্টু 100 বাই 10, তাহলে হয়ে যাবে আমাদের 1000 ওয়াট। দেখো অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? নেক্সট, এরিয়া অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড এ। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছে। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? যে ত্রিভুজের সমস্ত বাহুগুলো সমান। দেখো এখানে বলে দেওয়া আছে যে প্রত্যেকটা সাইড এ, এর এই ত্রিভুজের এরিয়া বার করতে বলেছে। তো এরিয়া ইকুয়ালস টু কি হবে? দেখো অনেকগুলো ফর্মুলাতেই তোমরা বের করতে পারো, সেমি পেরিমিটার দিয়ে বের করতে পারো, হাফ বেস ইন্টু হাইট দিয়ে বের করতে পারো। তো আমরা চলো হাফ বেস ইন্টু হাইট, যেটা আমাদের কমন ফর্মুলা, সেটা দিয়ে বের করি। তো দেখো এখানে আমাদের হাইট জানা নেই, তো হাইটটা আমাদের বের করে নিতে হবে। তো হাইট কি হবে? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে √3/2 ইন্টু এ। কিভাবে এলো? না দেখো যখনই আমরা এই হাইটটা টেনেছি তখনই এখানে একটা দুটো দুটো কিনা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে। দেখো এইটা হচ্ছে যদি আমাদের হাইট হয়, এইটা হচ্ছে এ আর এইটা হয়ে গেছে a/2, কারণ এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এখান থেকে আমাদের হাইট পেয়ে যাব √a² মাইনাস a/2 তার হোল স্কোয়ার করলে আমরা কিন্তু হাইট পেয়ে যাব। তো সেইটা করলে আমাদের আসবে √3/2a। তাহলে এরিয়া কি হবে? এরিয়া ইকুয়ালস টু হাফ বেস কত? বেস হচ্ছে আমাদের এ, হাইট কত? √3/2 ইন্টু এ, তাহলে হয়ে যাবে √3/4 ইন্টু এ স্কোয়ার। দেখো এটা হচ্ছে আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ওভারঅল ফর্মুলা, এরিয়া বার করার ফর্মুলা। এটা কিন্তু অনেকেরই মুখস্থ থাকে, তোমরাও করে নেবে, না হলে এরকম বের করে করতে পারো। ঠিক আছে, এখানে রাইট আনসার হয়ে যাবে √3/4 ইন্টু এ স্কোয়ার। বোঝা গেল? নেক্সট, when collector base and emitter base junction get forward biased, then the transistor is said to be. দেখো একটা ট্রানজিস্টর আমরা জানি সেখানে কি থাকে, একটা হচ্ছে এমিটার, বেস অ্যান্ড কালেক্টর। দেখো এখানে দুটো জাংশন J1 অ্যান্ড J2। J1
কি জাংশন না এমিটার বেস জাংশন, J2 কালেক্টর বেস জাংশন। এখানে বলেছে যে J1 এবং J2 এই দুটো জাংশন যদি কিনা ফরওয়ার্ড বায়াসে থাকে তখন আমরা কি বলবো, তাকে সেই ট্রানজিস্টরটাকে কি বলবো। দেখো এখানে ট্রানজিস্টরের কিছু মোডের কথা বলা হয়েছে। অ্যাক্টিভ মোড, যদি আমরা অ্যাক্টিভ মোডের কথা বলি, অ্যাক্টিভ মোডে কি হয়, জাংশন 1 যেটা কিনা এমিটার অ্যান্ড বেস, সেটা কিসে থাকে, সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকে। আর জাংশন 2 যেটা কিনা কালেক্টর বেস জাংশন, সেটা আমাদের রিভার্স বায়াসে থাকে, রিভার্স বায়াসে থাকে। এই অ্যাক্টিভ মোডটা কিভাবে আমরা ইউজ করে থাকি বা কেমন করে ইউজ হয়, সেটা হচ্ছে যে এই ট্রানজিস্টরটা অ্যাক্ট লাইক আ সুইচ অথবা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা, অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করা হয়। আর কি কি মোড হয়, দেখো কাট অফ মোড হয়। কাট অফ মোড কি, কাট অফ মোড হচ্ছে যে জাংশন 1 যেটা কিনা এমিটার বেস জাংশন, সেটা কিসে থাকে, রিভার্স বায়াসে থাকে। জাংশন 2 সেটাও কি কালেক্টর অ্যান্ড বেস, সেটা কিসে থাকে, রিভার্স বায়াসে থাকে। এটা হচ্ছে কি, দেখো দুটোই যদি রিভার্স বায়াসে থাকে তাহলে কি হবে, কন্ডাকশন 0। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হচ্ছে অফ সুইচ, এখানে কোনো কন্ডাকশন হবে না। এছাড়া আসছে দেখো আমাদের স্যাচুরেশন। স্যাচুরেশন মোড, স্যাচুরেশন মোডে কি হবে, J1 যেটা কিনা এমিটার বেস জাংশন, সেটা কিসে থাকবে, ফরওয়ার্ড বায়াস। J2 সেটা থাকবে কালেক্টর বেস, কিসে থাকবে, ফরওয়ার্ড বায়াস। দেখো দুটোই যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, আমাদের জানতে চেয়েছে সেটা কোন মোডে থাকবে, সেটা হয়ে যাবে স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোড কি, স্যাচুরেশন মোড হচ্ছে দেখো দুটোই যদি ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এমিটার এবং কালেক্টর দুটো কিনা শর্ট সার্কিট হয়ে আছে, তাই না। এখান দিয়ে কি হবে, কন্ডাকশন হয়ে যাবে অটোমেটিক্যালি, ইজিলি কন্ডাকশন হতে থাকবে। আমরা বলতে পারি যে এই ট্রানজিস্টরটা কিন্তু ফুললি অন সুইচ হিসাবে ইউজ হচ্ছে, অন সুইচ, অন সুইচ। অথবা বলতে পারো এটা কিনা আনকন্ট্রোলেবল, এখানে কিন্তু কোনো কন্ট্রোল করা যাবে না, কারেন্ট কন্ট্রোল করা যাবে না, এটা হচ্ছে আনকন্ট্রোলেবল, আনকন্ট্রোল। ঠিক আছে, তাহলে আমাদের কি জানতে চেয়েছে, যদি কিনা দুটোই জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকে তখন এটা কি মোডে থাকবে, সেটা আমাদের হচ্ছে স্যাচুরেশন মোড, স্যাচুরেটেড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্যাচুরেশন মোডে থাকবে, বোঝা গেল। নেক্সট, an amplifier with positive feedback will work as, দেখো আমি আগের পার্টেও বলেছিলাম যে পজিটিভ ফিডব্যাক কি এবং নেগেটিভ ফিডব্যাক কি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, তবুও আমি একবার জাস্ট বলার চেষ্টা করছি যে একটা অ্যাম্পলিফায়ার যেখানে কিনা আমাদের ইনপুট দেওয়া হয় ভি ইন এবং আমরা আউটপুটে পাচ্ছি কি ভি আউট, একদম শর্টে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখো এই অ্যাম্পলিফায়ারকে যদি আমাদের ফিডব্যাক দেওয়া হয়, ফিডব্যাক মানে কি বলেছিলাম যে যদি আউটপুটের কিছু অংশ, আউটপুট পুরোটা নয়, আউটপুট থেকে কিছুটা অংশ নিয়ে আবার যদি আমরা ইনপুটে প্রদান করি তাহলে সেটাকে বলা হয় ফিডব্যাক সার্কিট। এবারে ফিডব্যাক সার্কিট আবার দু রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ পজিটিভ ফিডব্যাক আর একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, দেখো পজিটিভ ফিডব্যাকটা কি না, যখন আমরা ধরো ইনপুট দিয়েছি একটা সাইন ওয়েভ, সাইন ওয়েভ ফর্ম আমরা ইনপুট দিয়েছি, তার সাথে আমরা ফিডব্যাকে দিচ্ছি কি আবারও সেম সাইন ওয়েভের সেম ইন ফেজ যখন মেন ইনপুটের সাথে যখন আমাদের ফিডব্যাক ইনপুট ইন ফেজ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে পজিটিভ ফিডব্যাক। তাহলে রেজাল্ট কি আসবে, রেজাল্ট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু হাই ম্যাগনিফাইং সিগন্যাল চলে আসবে, অর্থাৎ অ্যাম্পলিফিকেশন ঠিকঠাক হবে। এবং যদি নেগেটিভ ফিডব্যাকের কথা বলি তাহলে দেখো আমরা যে মেন ইনপুট যেটা দিচ্ছি, যেটা অরিজিনাল সিগন্যাল, সেটা ধরো একটা সাইন ওয়েভ, তার সাথে আমরা কি দিচ্ছি না নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক মানে কি, নেগেটিভ ফিডব্যাক মানে হচ্ছে কিনা 180 ডিগ্রি অপোজিট ইন ফেজ,
তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ ফিডব্যাক। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে যে রেজাল্ট আসবে আমাদের যে সিগন্যালটা আমরা আউটপুটে পাবো তার কিন্তু ব্যান্ডউইথ অনেক বড় হয়ে যাবে, কিন্তু অ্যামপ্লিটিউড অনেক কমে যাবে। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের কারণ। তাহলে দেখো আমাদের এই যে আমরা পজিটিভ ফিডব্যাক দিলাম, আলটিমেটলি কি পেলাম? আলটিমেটলি আমরা আউটপুটের যে অ্যামপ্লিটিউড সেটা অনেক বেশি পেলাম। কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি এইরকম ফিডব্যাক আমাদের পেতে, কন্টিনিউয়াসলি এরকম অ্যাম্প্লিফিকেশন সিগন্যাল আমাদের পেতে আমাদের কিনা পজিটিভ ফিডব্যাক দিতে হয়। কোথায়? না অসিলেটারে। অসিলেটারে কিন্তু আমরা পজিটিভ ফিডব্যাক দিয়ে থাকি ফর সাইন ওয়েভের যে ওয়েভ ফর্মটাকে মেনটেন করার জন্য, সাইন ওয়েভের যে ওয়েভ ফর্মটাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, বোঝাতে পারলাম পজিটিভ ফিডব্যাক কি এবং নেগেটিভ ফিডব্যাক কি। নেক্সট, ইন্ডাকশন হিটিং। ইন্ডাকশন হিটিং অলসো নোন অ্যাজ, নিচের অপশনগুলির মধ্যে কোনটাকে আমরা বলতে পারি? দেখো ইন্ডাকশন হিটিং, এই যে ইন্ডাকশন হিটিং এর কথা বলা হয়েছে, ইন্ডাকশন হিটিংটা কিভাবে করা হয়? না ইন্ডাকশন হিটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো রকম সলিড পিসকে রেখে ম্যাগনেটিক হিটিং করা হয়। ঠিক আছে, তো এখানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হলেও কি হবে, কিন্তু এখানে প্রসেস যেটা হয়, যে কারণে হিটটা হয় সেটা হচ্ছে এডি কারেন্টের কারণে। এডি কারেন্ট, এডি কারেন্টের কারণে কিন্তু ইন্ডাকশন হিটিং বা যে সলিড মেটাল পিসটা রয়েছে তার মধ্যে কিন্তু এডি কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমাদের হিটিংটা হয় বা হিট জেনারেট হয়। সেই জন্য আমাদের কিন্তু এই ইন্ডাকশন হিটিং এর আরেক নাম হচ্ছে এডি কারেন্ট হিটিং। এডি কারেন্ট হিটিং, এডি কারেন্ট হিটিং। যদি তোমাদের এডি কারেন্ট কি জিনিস সেটা হচ্ছে যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও যে এডি কারেন্ট জিনিসটার উপরে একটা টপিক ভিডিও করে দাও দাদা, তাহলে এডি কারেন্টের উপরে একটা ভিডিও করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে এডি কারেন্ট হিটিং। বোঝা গেল? নেক্সট বলছে আর ডায়াক ইজ ইউজ টু, ডায়াক, ডায়াক জিনিসটা কি? না ডায়াকের ফুল ফর্ম হচ্ছে, ডায়াকের ফুল ফর্ম কি? ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট। ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, ডায়োডের এই ডায়াকের ফুল ফর্ম। ঠিক আছে, এবারে ব্যাপারটা হলো ডায়াকটা কেমন? ডায়াকটা হচ্ছে যে দুটো ডায়োডকে দুটো পিএন জাংশন ডায়োডকে যদি আমরা সিরিজে কানেক্ট করি, দুটো পিএন জাংশন ডায়োডকে সিরিজে কানেক্ট করি, সিরিজে কানেক্ট মানে যে একে অপরের ঠিক উল্টো দিকে, একে অপরের ঠিক উল্টো দিকে কানেক্ট করি, তাহলে হয়ে যাবে আমাদের সিরিজ কানেকশন। এবং এই সিরিজ কানেকশন করার ফলে তৈরি হবে আমাদের ডায়াক। ডায়াক কাজ করে কখন? না ডায়াক কাজ করে যদি কিনা ব্রেক ওভার ভোল্টেজ পাস হয়। ব্রেক ওভার ভোল্টেজ, ব্রেক ওভার ভোল্টেজ পেলেই, যদি কিনা ব্রেক ওভার ভোল্টেজে রিচ করে তাহলে কিন্তু ডায়াক কিন্তু কন্ডাকশন মোডে আসে, তার আগে কিন্তু কন্ডাকশন মোডে আসে না। এই ডায়াক হচ্ছে আমাদের হচ্ছে থাইরিস্টার ফ্যামিলি, থাইরিস্টার ফ্যামিলি থেকে বিলং করে। ঠিক আছে, ডায়াক হচ্ছে থাইরিস্টার ফ্যামিলি থেকে বিলং করে এবং কি করে না এর কাজ হলো, এর কাজ হচ্ছে ট্রিগারিং পারপাস, ট্রিগারিং করার জন্য আমরা কিন্তু ডায়াককে ইউজ করে থাকি। কার ট্রিগারিং করার জন্য? সেটা হচ্ছে যে ট্রায়াককে ট্রিগারিং করার জন্য। কাকে? ট্রায়াক, ট্রায়াককে ট্রিগারিং করার জন্য আমাদের ডায়াক ইউজ করা হয়। তো এটা কি না এই যে রয়েছে ট্রায়াক, কি ট্রায়াক হচ্ছে সেম দুটো ডায়োডকে সিরিজে কানেক্ট করা হয়, কিন্তু এর একটা রয়েছে গেট, এখানে একটা গেট রয়েছে। এটা কি A1 A2, ট্রায়াকে রয়েছে A1 অ্যান্ড A2, কিন্তু সঙ্গে রয়েছে একটা গেট। এক কথায় বলতে পারো ডায়াক হচ্ছে ট্রায়াক উইদাউট গেট। কি বললাম?
ডায়াক হচ্ছে ট্রায়াক উইদাউট গেট। তো এই ডায়াককে এই গেটের সঙ্গে কানেক্ট করা হয়, কার গেট না ট্রায়াকের গেটের সঙ্গে কানেক্ট করে ট্রিগারিং করা হয় ট্রায়াককে। বোঝাতে পারলাম? ট্রায়াককে ট্রিগারিং করা হয় ডায়াক দিয়ে। হয়ে যাবে রাইট আনসার কি ট্রিগার আর ট্রায়াক। ট্রায়াককে ট্রিগার করা হয় ডায়াক দিয়ে। বোঝা গেল? নেক্সট, মোটর স্টার্টার আর এসেনশিয়াল ফর। মোটরে আমরা স্টার্টার কেন ইউজ করব? তো মোটরে আমরা স্টার্টার কেন ইউজ করব, তোমরা যদি দেখো যে একদম স্টার্টিং কন্ডিশনে কি থাকে, মোটর রান করে কি রান করে না, একদম স্টপ থাকে। আর্মেচার বলো, আচ্ছা আর্মেচারই বলো, তো আর্মেচার কি থাকে নট ইন রোটেটিং কন্ডিশন। তাতে কি এসে গেল, যদি আর্মেচার রোটেটিং কন্ডিশনে না থাকে তাতে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাক ইএমএফ ইকুয়ালস টু কি হবে, জিরো। তো ব্যাক ইএমএফ জিরো হলে কি হবে না, ব্যাক ইএমএফ যদি জিরো হয় তাহলে আর্মেচারের রেজিস্ট্যান্স কিন্তু প্রচন্ড কম। তো আর্মেচারের উপরে কি হবে, আর্মেচারের উপরে পুরো সাপ্লাই ভোল্টেজটা এসে পড়বে। তো আর্মেচারের রেজিস্ট্যান্স যদি খুবই কম হয় এবং আর্মেচারের উপরে টোটাল সাপ্লাই ভোল্টেজ পড়ে, তাহলে কি হবে, আর্মেচার ওয়াইন্ডিং পুড়ে যেতে পারে। তার জন্য করে আমাদের স্টার্টার ইউজ করা হয়। স্টার্টার কিভাবে ইউজ করা হয় না, স্টার্টিং কারেন্ট বা স্টার্টিং ভোল্টেজটাকে কন্ট্রোল করে কিন্তু আর্মেচারকে প্রথমে অল্প ভোল্টেজ দিয়ে ঘুরতে সাহায্য করে, এবং ঘোরার ফলে সেখানে যখন ব্যাক ইএমএফ তৈরি হয়ে যায় তারপরে কিন্তু আমরা ফুল সাপ্লাই ভোল্টেজটা কিন্তু আমরা আর্মেচারের উপরে দিতে পারি। সেখানে এই ব্যাক ইএমএফ জেনারেট হওয়ার পরে সেটা করতে কিন্তু হেল্প করে আমাদের স্টার্টার। তাহলে স্টার্টার এখানে কি করে না, অ্যাভয়েড এক্সেসিভ স্টার্টিং কারেন্ট। আমাদের স্টার্টিং এর যে হিউজ কারেন্ট, যেটা কিনা ফুল লোড কারেন্টের থেকে 5 to 10 টাইমস, সেই 5 to 10 টাইমস কারেন্টটাকে কিন্তু রিডিউস করে। কেননা যদি কিনা সেই কারেন্টটা আর্মেচারের উপর দিয়ে যায়, তো আর্মেচারের রেজিস্ট্যান্স প্রচন্ড লো, সেই কারণে কিন্তু আর্মেচার ওয়াইন্ডিং পুড়ে যেতে পারে বা বার্ন হয়ে যেতে পারে। বোঝাতে পারলাম? নেক্সট, area of a triangle having sides of 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার and 10 সেন্টিমিটার। বলছে যে একটা ত্রিভুজ আছে যেটা কিনা বলছে একটা সাইড 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার। দেখো এখানে যদি তোমরা একটুখানি ভালো করে ভেবে দেখো, এটা কিন্তু ট্রিপলেট ফর্মে রয়েছে, 6, 8 and 10 তিনটে কিন্তু ট্রিপলেট। ট্রিপলেট কি না, এটা হচ্ছে যদি আমরা ত্রিভুজের বাহুর উপরে বসাই বা ত্রিভুজের বাহুগুলো এই মাপের নিই, তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চলে আসবে। তবুও তোমরা যদি অন্য পদ্ধতিতে বা সেমি পেরিমিটারের দ্বারা এরিয়া বের করতে চাও, তোমরা সেটাও করতে পারো। তাহলে দেখো এখান দিয়ে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, তার এরিয়া যদি আমরা বের করি, তাহলে কি হবে, হাফ বেস ইন্টু হাইট করতে পারো। তো হাফ বেস কত, যদি আমরা 6 নিই এবং 8 যদি করি, তাহলে কি আসবে দেখো 24 সেন্টিমিটার স্কোয়ার। যদি তোমরা বলো যে না আমরা জানি না যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, তাহলে কিভাবে করব, তাহলে দেখো তোমরা সেমি পেরিমিটার হিসাবে বের করতে পারো। তার জন্য তোমাদের আগে সেমি পেরিমিটার বের করতে হবে। তো সেমি পেরিমিটার দিয়ে যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস ইন্টু এস মাইনাস বি অ্যান্ড এস মাইনাস সি, এস মাইনাস সি। তাহলে সেমি পেরিমিটার এস, তাহলে এস তোমাদের আগে বার করে নিতে হবে। এস হচ্ছে সেমি পেরিমিটার, তো তিনটেকে যোগ করো, 8, 10 and 6/2, তাহলে হয়ে যাবে 12। তাহলে এখান থেকে বসিয়ে দাও, 12 ইন্টু 12 মাইনাস এ কত, যে কোনো একটাকে এ ধরো, তাহলে 12 ইন্টু 2 ইন্টু 12 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 4, ইন্টু 12 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে 6। তাহলে দেখো তোমাদের আসছে 24 ইন্টু 24 রুট করলে পড়ে থাকে 24 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো তোমরা যে কোনো ফর্মুলাতে ফেলো না কেন একই আনসার আসবে। তাহলে এখানে হয়ে যাবে
এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল যার কিনা 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার সাইড, তার কিন্তু এরিয়া হয়ে যাবে 24 সেন্টিমিটার স্কোয়ার। বোঝা গেল? নেক্সট, all day efficiency is meant to judge the performance of a dash transformer. বলছে অল ডে এফিসিয়েন্সি যে আমরা পারফরমেন্স টেস্ট করার জন্য যে জাজ করি একটা ট্রান্সফরমারের, সেটা আমরা কোন ট্রান্সফরমারের ক্ষেত্রে করব। দেখো, অল ডে এফিসিয়েন্সি আমরা সেই সমস্ত ট্রান্সফরমারের আমরা অল ডে এফিসিয়েন্সি বের করব যার কিনা প্রাইমারি নেভার গেট ওপেন। মানে কি, প্রাইমারি কখনোই ওপেন করা হয় না, প্রাইমারি সবসময় কানেক্টেড থাকে সাপ্লাইয়ের সাথে। অ্যান্ড সেকেন্ডারিতে ম্যাক্সিমাম টাইম, কি বললাম, দিনের ম্যাক্সিমাম টাইম কি থাকে, লাইটলি লোড অথবা অর নো লোডে থাকে, অলমোস্ট নো লোডে এবং দিনের বিশেষ কিছু টাইমে কিন্তু সামটাইম বা দিনের বিশেষ কিছু টাইমে তখন কি হয়, সেকেন্ডারি লোডে আসে, লোড থাকে। ঠিক আছে, তাহলে এরকম কেন না, এরকম হচ্ছে, দেখো, ম্যাক্সিমাম টাইম লাইটলি লোড অর নো লোড। ঠিক আছে, তাহলে তখন কি হচ্ছে, এই টাইমটাতে কি হবে, যখন লাইটলি লোড অর নো লোড, তখন কিন্তু ট্রান্সফরমারে একটা লস হচ্ছে, সেটা হচ্ছে কোর লস হচ্ছে। আর দিনের বিশেষ কিছু টাইমে কিন্তু ট্রান্সফরমারটা লোডে আসছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু হয়ে যাচ্ছে কপার লস তখন কপার লস হচ্ছে। তাহলে যদি তুমি দিনের একটা টাইমে সেটাকে ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা মেজার করো, বা এফিসিয়েন্সি যদি মেজার করো, তাহলে হয় তুমি ঠিকঠাক কোর লস পাবে, কপার লস পাবে না, অথবা কপার লস পাবে অথবা কোর লস পাবে না। ঠিক আছে, তো দুটো যদি আমাদের পেতে হয়, কোর লস অ্যান্ড কপার লস দুটোই যদি আমাদের পেতে হয়, অর্থাৎ টোটাল লস যদি আমাদের বের করতে হয়, তখন কিন্তু ট্রান্সফরমারকে ম্যাক্সিমাম টাইম বা 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা ধরে কিন্তু আমাদের এফিসিয়েন্সি মেজার করতে হয়, এফিসিয়েন্সি মেজার করতে হয় 24 ঘন্টা ধরে। কেন না, আমাদের কোর লস অ্যান্ড কপার লস পেতে, কোর লস প্লাস কপার লস দুটোই পাওয়ার জন্য কিন্তু আমাদের 24 ঘন্টা ধরে এফিসিয়েন্সি মেজার করতে হয়। তো এইরকম একটা ট্রান্সফরমার কোথায় দেখতে পাও তোমরা, সেটা হচ্ছে, দেখো, যেখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অর্থাৎ যেগুলো কিন্তু সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়, ডোমেস্টিক সাপ্লাইয়ের আগে যে ট্রান্সফরমার থাকে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। দিনে সারা দিন ধরে যেটা চলে আমাদের, সেটা হচ্ছে লাইট লোড অথবা কম লোড অথবা নো লোড, একদম সকালের টাইমে নো লোডে থাকে। ঠিক আছে, যখন সন্ধ্যা হয় বা সন্ধ্যার পরে রাতে কিন্তু আমাদের ট্রান্সফরমার ম্যাক্সিমাম লোডে চলে যায়, তাই না? তো তখন কি হয়, তখন হয় ম্যাক্সিমাম কপার লস হয়ে যায়, আর সারা দিনে কিন্তু কোর লস হয়। তো সেই জন্য আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে এফিসিয়েন্সি বের করতে গেলে কিন্তু আমাদের 24 আওয়ার্স বা অল ডে এফিসিয়েন্সি, যেহেতু 24 আওয়ার্সের আমাদের বের করতে হয়, সেহেতু এটা হয়ে যায় অল ডে এফিসিয়েন্সি। তাহলে বোঝাতে পারলাম যে কোন ট্রান্সফরমারে, এটা হয়ে যায় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। নেক্সট, দ্য টর্ক অফ অ্যান ইন্ডাকশন মোটর ইজ প্রপোর্শনাল টু। একটা ইন্ডাকশন মোটরের টর্ক কার সাথে প্রপোর্শনাল, সেটা আমাদের জানতে চাইছে। তো দেখো, টর্ক প্রপোর্শনাল টু, যদি আমরা ইন্ডাকশন মোটরের কথা বলি, তাহলে দেখো I2 cos অফ φ2। এই E2 কি, E2 হচ্ছে রোটর ইএমএফ, রোটর ইএমএফ পার ফেজ, এটা পার ফেজ হবে,
আচ্ছা, রোটর কারেন্ট and cos phi 2 রোটর পাওয়ার ফ্যাক্টর, বোঝাতে পারলাম? তাহলে যদি আমরা প্রপোর্শনাল সাইন তুলে দিই তাহলে দেখো একটা কনস্ট্যান্ট চলে আসবে যেটা কে ই টু আই টু অ্যান্ড cos phi 2। তো দেখো আমাদের যদি এগুলো একটু বের করি, কারেন্ট, রোটর কারেন্ট, তো রোটর কারেন্ট আই টু ইকুয়ালস টু, দেখো আমাদের বলতে পারি যে ই টু বাই জেড টু, যেহেতু আমরা ইন্ডাকশন মোটরের কথা বলছি সেখানে থাকবে ইম্পিডেন্স, তো ই টু বাই জেড টু, তাহলে ই টু বাই জেড টু যদি আমরা করি, দেখো ই টু বাই জেড টু মানে কি, আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। আর কি চাইছি আমরা, আর আমরা চাইছি cos phi 2। তাহলে এখানে কি আসছে, আর বাই জেড হবে, cos phi মানে আর বাই জেড, তাহলে আর টু বাই জেড টু। তাহলে আর টু কি হবে, আর টু রইলো, জেড টু মানে হচ্ছে তোমার আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। তাহলে আমরা আই টু পেয়ে গেলাম, cos phi 2 পেয়ে গেলাম, আমাদের ই টু তো রয়েছে। তাহলে আমাদের টর্ক, তাহলে টর্ক ইকুয়ালস টু কি হবে, দেখো কে ইন্টু ই টু ইন্টু আই টু কি হয়েছে, ই টু বাই রুট ওভার আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার ইন্টু আমাদের cos phi 2 আর টু বাই রুট ওভার আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। তাহলে কি আসছে, কে ইন্টু, দেখো ই টু গুণ করলে হয়ে যাচ্ছে ই টু স্কোয়ার বাই, সরি আর রয়েছে আর টু বাই, দেখো আর টু স্কোয়ার, এই দুটো নিচে দুটো গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। রুট দুটো উঠে যাবে কারণ দুটো গুণ করলে দুটোর রুট উঠে যাবে। তাহলে এখানে কি পড়ে রইলো, দেখো এইখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স যদি আমরা কনস্ট্যান্ট দেখি তাহলে টি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে ই টু, টি প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে ই টু। এবারে ই টু তো বলেছে কিন্তু আমাদের তো এখানে ই টু অপশানে নেই। তোমরা যদি একটু ভেবে দেখো তাহলে কি হচ্ছে না, এই ই টু কার ওপরে ডিপেন্ডেন্ট, ই টু প্রপোর্শনাল টু কিন্তু সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ ই টু কিন্তু সাপ্লাই ভোল্টেজের উপরে ডিপেন্ড করছে। তাহলে যদি ই টু সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে তাহলে আমরা লিখতে পারি ই টু প্রপোর্শনাল টু ভি। তাহলে আমরা যদি লিখি যে টর্ক প্রপোর্শনাল টু ই টুর জায়গায় আমরা যদি লিখি ভি, ও সরি এটা ই টু স্কোয়ার হবে, সরি, তো টর্ক প্রপোর্শনাল টু ই টু স্কোয়ার, তো ই টু যদি সাপ্লাই ভোল্টেজের উপরে ডিপেন্ড করে তাহলে আমাদের হয়ে যাবে টর্ক প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, টর্ক প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে ভি স্কোয়ার। তো বোঝাতে পারলাম টর্ক, ইন্ডাকশন মোটরের টর্ক কিন্তু সাপ্লাই ভোল্টেজের সঙ্গে স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। বোঝা গেল? নেক্সট বলেছে ভ্যাকিউম ক্লিনার জেনারেলি ইউজ ড্যাশ মোটর, ভ্যাকিউম ক্লিনারে কোন মোটর ইউজ করা হয়? তো একদমই সিম্পল কোয়েশ্চেন, জেনে নাও, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল মোটর ইউজ করা হয়, ইউনিভার্সাল মোটর অথবা এসি সিরিজ মোটর। ইউনিভার্সাল মোটরের আরেক নাম হচ্ছে এসি সিরিজ মোটর। ঠিক আছে, নেক্সট, the RMS value of a sinusoidal signal is 10 ampere, the peak value। দেখো আমরা একটা সাইন ওয়েভ রয়েছে যার কিনা সিগন্যালের আরএমএস ভ্যালু বলে দিয়েছে, আরএমএস ভ্যালু ইকুয়ালস টু আমাদের বলেছে 10 অ্যাম্পিয়ার, কারেন্টের আরএমএস ভ্যালু বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার। তাহলে পিক ভ্যালু জানতে চেয়েছি, পিক ভ্যালু, পিক ভ্যালু বার করতে হবে। তো পিক ভ্যালু, দেখো আমরা একটা জিনিস জানি কি, পিক ভ্যালু বাই আরএমএস ভ্যালু ইকুয়ালস টু কি, পিক ফ্যাক্টর, পিক ফ্যাক্টর। তাহলে কি,
আরএমএস ভ্যালু রয়েছে, পিক ফ্যাক্টর রয়েছে। আমরা পিক ভ্যালু যদি বের করি এখান থেকে, পিক ভ্যালু ইকুয়ালস টু আরএমএস ভ্যালু ইন্টু পিক ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর নয়, এটা পিক ফ্যাক্টর, পিক ফ্যাক্টর। তাহলে দেখো আরএমএস ভ্যালু আমাদের বলে দিয়েছে 10, অ্যান্ড সাইন ওয়েভ ফর্মের পিক ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে √2 অথবা 1.414। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের আছে 14.14। তাহলে দেখো এই যে পিক ফ্যাক্টরের ভ্যালু কি বললাম, 1.414 অথবা √2 পিক ফ্যাক্টরের ভ্যালু। তো এটা জেনে রাখবে। তাহলে সাইন ওয়েভ ফর্মের পিক ফ্যাক্টর হচ্ছে 1.414 বা √2। তাহলে আমাদের পিক ভ্যালু চলে এসছে 14.14, যেটা কিনা আমাদের পিক ভ্যালু। বোঝা গেল? নেক্সট, circumference of a circle is 66 millimeter, find its diameter। দেখো একটা সার্কেল রয়েছে, বলছে তার ডায়ামিটার হচ্ছে ধরো ডি, আর আমাদের সার্কামফারেন্স মানে পরিধি বলা আছে 66 মিলিমিটার, 66 মিলিমিটার। তাহলে আমরা কিভাবে ডায়ামিটারটা বের করব? দেখো একদম ফর্মুলা 2πr, যেটা কিনা সার্কামফারেন্সের ফর্মুলা একটা বৃত্তের। তো 2πr ইকুয়ালস টু সার্কামফারেন্স, সার্কামফারেন্স। তো আমরা 2r মানে কি, ব্যাসার্ধ বা রেডিয়াসের যদি আমরা ডাবল করি তাহলে কি হবে 2r। তো 2r এর জায়গায় আমরা লিখতে পারি d, আর আগে আমাদের লিখে দিচ্ছি পাই। তো পাই d ইকুয়ালস টু অলসো সার্কামফারেন্স। তাহলে পাই d ইকুয়ালস টু 66 মিলিমিটার। তাহলে আমাদের d ইকুয়ালস টু 66 ইন্টু, দেখো পাইটা কি হয়ে যাবে 1/5। তার মানে কি 66 ইন্টু পায়ের ভ্যালু যদি আমরা 22-এর 7 ধরি তাহলে এটা হয়ে যাবে 7-এর 22। তাহলে হয়ে যাবে কত, 3/66। তার মানে 21 মিলিমিটার। 21 মিলিমিটার কি হয়ে যাবে, ডায়ামিটার। 21 মিলিমিটার হচ্ছে আমাদের ডায়ামিটার। বুঝতে পারলাম? নেক্সট, the energy stored in a magnetic field coil of self-inductance of 5 millihenry and carrying current is 10 ampere is। বলছে একটা কয়েল, যে কয়েলের কিনা সেলফ ইন্ডাকটেন্স বলে দিয়েছে 5 মিলিহেনরি। একটা কয়েল রয়েছে যার কিনা সেলফ ইন্ডাকটেন্স বলে দিয়েছে 5 মিলিহেনরি, আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এই কয়েলের মধ্যে কতটা এনার্জি স্টোর হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো একটা ইন্ডাক্টর কয়েলের মধ্যে এনার্জি স্টোরের ফর্মুলা ই ইকুয়ালস টু হাফ এল আই তার স্কোয়ার। তো হাফ এল আই স্কোয়ার। তো হাফ এল কত বলে দিয়েছে 5 মিলি হেনরি। তোমরা কিন্তু ইউনিট গুলোর দিকে কিন্তু খুব খেয়াল রাখবে। বলে দেওয়া আছে মিলি হেনরিতে, মিলি হেনরিতে বলে দেওয়া আছে, কিন্তু আমাদের চেয়েছে জুল, এনার্জি চেয়েছে জুলে। তো মিলি হেনরির সঙ্গে এনার্জির ডাইরেক্ট সম্পর্ক নেই, তো আমরা কি হবে হেনরিতে বের করে নেব। তাহলে 5 মিলি, মিলি মানে কত 10⁻³ ইন্টু আই স্কোয়ার মানে কত 10 স্কোয়ার। তাহলে আমাদের কত আসছে দেখো, হাফ ইন্টু 5 ইন্টু 1/10 আসছে। তাহলে দেখো কাটাকুটি করলে এটা 2, তাহলে 1/4 ইকুয়ালস টু 0.25 জুল। 0.25 জুল, অপশন বি হয়ে গেছে রাইট আনসার। বোঝা গেল? এই ইউনিটের দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। কখনো কখনো মিলি হেনরি, মাইক্রো এইগুলোতে দেওয়া থাকে, তোমরা কিন্তু ইউনিট ভুল করবে না, তাহলে কিন্তু উত্তর আর মিলবে না। ঠিক আছে? নেক্সট, electric motor in which stator and rotor poles run with exactly the same speed। দেখো স্টেটর যে স্পিডে ঘোরে সেই স্পিডটাকে আমরা কি বলি, সিঙ্ক্রোনাস স্পিড। সিঙ্ক্রোনাস স্পিড, যেটাকে আমরা এন এস দ্বারা ডিনোট করি।
রোটর কোন স্পিডে ঘোরে? রোটর যে স্পিডে ঘোরে সেটাকে আমরা বলি অ্যাসিঙ্ক্রোনাস স্পিড, বা শুধু এন বলে অনেকে, অনেকে এন আর বলে। ঠিক আছে, যখন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে হয়েছিল তখন কিন্তু সিঙ্ক্রোনাস স্পিড আর অ্যাসিঙ্ক্রোনাস স্পিড দুটো কিন্তু একই ছিল না, মাঝখানে কি ছিল, গ্যাপ ছিল, তার জন্য আমাদের কি চলে আসছিল, স্লিপ চলে আসছিল। কিন্তু এখানে বলেছে যে দুটো কিন্তু এনআর এবং এনএস যদি সেম হয়, সরি, এনআর এবং এনএস যদি কিনা সেম হয়, তাহলে সেইটা কোন মোটরের ক্ষেত্রে ঘটবে, যে এনআর এবং এনএস মানে অর্থাৎ রোটর এবং স্টেটর দুটো একই স্পিডে ঘুরবে। যখন এইরকম কন্ডিশন ঘটবে অর্থাৎ দুটোই সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে তখন কি হবে, সিঙ্ক্রোনাস মেশিন, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে দুটোই কিন্তু সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে। ঠিক আছে, তাহলে অপশন কি হয়ে যাবে, সিঙ্ক্রোনাস মোটর। বলে দিই, সিঙ্ক্রোনাস মোটর ওয়ার্কিং অন আ ম্যাগনেটিক কাপলিং, ম্যাগনেটিক কাপলিং, ম্যাগনেটিক কাপলিং, বোঝা গেল। নেক্সট, sin x equals to 3/5 the value of 10x। দেখো sin x equals to 3/5 বলেছে, জানতে চেয়েছে tan x equals to কত। দেখো এইটা করার একটা সহজ পদ্ধতি তোমাদের বলি, সেটা হচ্ছে যে যখনই এরকম বলবে তোমরা একটা ট্রায়াঙ্গেল বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টেনে নেবে, সেখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে এক্স। তাহলে আমাদের বলেছে সাইন এক্স, তো সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো সাইন এক্স বলেছে আমাদের কত, 3/5। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, যে অতিভুজ হচ্ছে 5 এবং লম্ব হচ্ছে 3। তাহলে আমাদের বের করতে হবে কি, ভূমি। ভূমি ইকুয়ালস টু কি হয়ে যাবে, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার পুরোটা রুট। তাহলে দেখো এইটা হয়ে যাবে 25 মাইনাস 9 ইকুয়ালস টু √16 ইকুয়ালস টু 4। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম। আমরা এবার বের করবো tan x। তো tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে tan x ইকুয়ালস টু, লম্ব কত, লম্ব আমরা জানি আগে থেকে 3 এবং ভূমি আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে 4। তাহলে tan x এর ভ্যালু পেয়ে গেলাম কত, 3/4 বা 3/4। তাহলে দেখো অপশান এ হয়ে গেছে রাইট আনসার, 3/4। বোঝা গেল। নেক্সট, the value of x in x square minus 6x plus 8 equals to 0। বলছে এই যে ইকুয়েশনটা রয়েছে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনে x এর ভ্যালু কত। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এই দ্বিঘাত সমীকরণকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো মিডল টার্ম ফ্যাক্টর করা যাক। তো এক্স স্কোয়ার এমন কিছু করতে হবে যে এক্স স্কোয়ারের সহগ এবং এই যে সি বা 8 এটাকে গুণ করে আমাদের মানে ভগ্নাংশ করে, the value of x in x square minus 6x plus 8 equals to 0। বলছে একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0, যেখানে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তো দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাক। তো এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখানে প্লাস সাইন আছে, তো কি হবে, এটাকে প্লাস করে মেলাতে হবে। দেখো এক্স স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 8 আর 1 গুণ করলে হয়ে যায় 8। তাহলে এমন কিছু ভাবে 8টাকে ভাঙতে হবে যেটা কিনা যোগ করলে 6 হবে। তাহলে দেখো 4 ইন্টু 2 যদি আমরা করি তাহলে আমাদের এসে যাচ্ছে 6 প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার
মাইনাস 4 আর ইন্টু এক্স, তাহলে -4x - 2 ইন্টু এক্স, তো -2x প্লাস 8 ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন নাও, x - 4, এখান থেকে -2 কমন নাও, x - 4 ইকুয়ালস টু 0। তাহলে একটা এসে গেল x - 4 ইন্টু x - 2 ইকুয়ালস টু 0। তাহলে x - 4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 4, আর x - 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 2। দেখো এখানে দুটোই বেরিয়েছে, একটা 4 একটা 2। দেখো এখানে অপশন এ তে আছে 4, অপশন বি তে আছে 2। দেখো একদম শেষে রয়েছে অপশন এ অ্যান্ড বি বোথ। তোমরা কিন্তু অপশন 4 বা 2 মেরে দেবে না, ঠিক আছে? একদম নিচে রয়েছে অপশন এ অ্যান্ড বি বোথ, তাহলে এখানে আনসার হয়ে যাবে এ অ্যান্ড বি। নেক্সট, ইন অ্যান অপারেশনাল অ্যাম্প্লিফায়ার CMRR শুড বি। দেখো CMRRটা কি? CMRR stands for common mode rejection ratio, কমন মোড রিজেকশন রেশিও। তো কিসের রেশিও? সেটা হচ্ছে যে ADM বাই ACM। এই দুটো জিনিস কি? এই দুটো জিনিস হচ্ছে, এডিএমটা কি না, ডিফারেন্সিয়াল মোড গেন বাই এসিএম কি, কমন মোড গেন। কমন মোড গেন, ডিফারেন্সিয়াল মোড গেন বাই কমন মোড গেন, এই দুটো জিনিস কি? তো সেইটা জানতে গেলে ধরো একটা অপ অ্যাম্প রয়েছে। অপ অ্যাম্পের দুটো ইনপুট তোমরা জানো, দুটো ইনপুট কি কি? একটা হচ্ছে যেটা প্লাস টার্মিনাল, সেটাকে আমরা বলি নন ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনাল। মাইনাস টার্মিনাল হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। তাহলে দেখো দুটো ইনপুট, একটা ধরো V1 একটা V2 ইনপুট, আর আমরা আউটপুটে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ধরো V0। তো অপ্যামের কাজটা কি? অপ্যামের কাজটা হচ্ছে যে দুটো ইনপুট যে রয়েছে, ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনাল, সেই দুটো ইনপুটে যদি আমাদের ডিফারেন্ট ভোল্টেজ দেওয়া হয়, অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স যদি আমরা সেখানে দিতে পারি, তাহলে আমরা আউটপুটে কিন্তু ভোল্টেজ পাবো, অ্যাম্প্লিফিকেশন হয়ে আমরা ভোল্টেজ পাবো, ঠিক আছে? কিন্তু যখন আমরা কমন মোড, এখানে আমাদের বলেছে CMRR বা কমন মোড রিজেকশন রেশিও। তো কমন মোড কি? কমন মোড হচ্ছে যখন আমরা ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনালকে একই ভোল্টেজ দেব, অর্থাৎ কি, সাপোজ ধরো এখানে V1 V2 আমরা দিয়েছি, তাহলে V1 ইকুয়ালস টু যদি V2 হয়, অর্থাৎ কি, দুটো যদি ইকুয়াল ইকুয়াল ইন অ্যাম্প্লিটিউড অ্যান্ড ইন ফেজ হয়। ইন ফেজ হয় কেমন না, ধরো আমরা এখানে দিয়েছি পজিটিভ ইনপুট, এখানেও দিয়েছি সেম সেম। তোমরা দুটো টার্মিনালকে শর্ট করেও একটা সাপ্লাই দিতে পারো। তাহলে আমরা এখানে কি পাবো আউটপুটে? তাহলে আমরা আউটপুটে যেটা পাবো, দেখো V1 ইনপুট যেটা দিয়েছি তার জন্য কি পাবো? V1 ইনপুট যেটা দিয়েছি তার জন্য নন ইনভার্টিং টার্মিনাল, মাথায় রাখবে নন ইনভার্টিং টার্মিনাল মানে আমরা এটা পাবো। আর ইনভার্টিং টার্মিনালেও আমরা সেম সিগন্যাল দিয়েছি, তার জন্য কি পাবো? এটা তো ইনভার্ট হয়ে যাবে, তো ইনভার্ট হয়ে যেটা যাবে সেটা হচ্ছে সেম কিন্তু অপোজিট। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? দুটো সিগন্যাল দুজনকে ক্যান্সেল আউট করে দিল, তার মানে কি হলো, V0 ইকুয়ালস টু হয়ে গেল 0। তাহলে যদি আমরা কমন মোডে কমন সাপ্লাই দিই, অর্থাৎ ইনপুট টার্মিনালে যদি আমরা ভোল্টেজ ডিফারেন্স না দিতে পারি, দুটো যদি একই সাপ্লাই দিই, তাহলে হচ্ছে আমাদের আউটপুটে কি হবে? রিজেকশন হয়ে যাবে, আউটপুট রিজেকশন হয়ে যাবে, আউটপুটে আমরা কোনো ভোল্টেজ পাবো না, ঠিক আছে? আর যদি আমরা আলাদা 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 ইনপুট দিতাম, কেমন করে না, ধরো ধরো হচ্ছে প্লাস মাইনাস, তাহলে
এখানে আমরা V1 দিয়েছি, এখানে আমরা V2 দিয়েছি, এখানে আমরা পাবো আউটপুট V0। তাহলে দেখো, যদি আমরা V1 এ কি দিয়েছি, V1 এ দিয়েছি একটা সিগন্যাল, আর V2 তে দিয়েছি তার 180 ডিগ্রি অপোজিট সিগন্যাল, দুটো আলাদা আলাদা কিন্তু অ্যাম্পলিটিউড সেম। যেমন কি না, ধরো V1 ইকুয়ালস টু V2, তারা কি ইকুয়াল ইন অ্যাম্পলিটিউড বাট 180 ডিগ্রি অপোজিট ইন ফেজ। তখন কি হবে, আউটপুটে আমরা কি পাবো, দেখো আউটপুটে আমরা যেটা পাবো, ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালে আমরা যেটা দিয়েছি তার জন্য কি আউটপুট পাবো, তার জন্য আমরা পাবো ধরো এইটা। এবারে নন ইনভার্টিং টার্মিনালে যেটা দিলাম এবং ইনভার্টিং টার্মিনালে আমরা যেটা দিয়েছি সেটা কি অপোজিট ইন ফেজ। তো অপোজিট ইন ফেজটা কি হবে, ইনভার্ট হয়ে যাবে, গেলে কি হবে আবারও আমরা সেম এরকম আউটপুট পাবো। তার মানে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে ম্যাগনিটিউড হাই হয়ে যাবে, আগের থেকে ডাবল, আগে আমরা যা পাচ্ছিলাম তার থেকে ডাবল পেয়ে যাব। তাহলে এইখানে কি হলো, এইখানে আমরা কিন্তু যেটা গেন, যে ভোল্টেজ গেন কি, ভোল্টেজ গেনকে আমরা এ দ্বারা ডিনোট করি, ভি নট আপন ভি ইনপুট V1 মাইনাস V2, এটা হচ্ছে গেন। এটা কি বললাম, গেন। তাহলে এখানে গেন কি হয়েছে, এখানে গেন 0, এখানে যেটাকে আমরা বলছি কমন মোড সেটা হচ্ছে এসিএম, এটা হয়ে গেছে এসিএম। এসিএম ইকুয়ালস টু কি হয়েছে 0। আর যেটা ডিফারেন্সিয়াল মোড, এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল মোড। ডিফারেন্সিয়াল কেন ডিফারেন্সিয়াল, না আমরা ডিফারেন্ট ইনপুট সিগন্যাল দিয়েছি, ইনপুট সিগন্যাল আমরা ডিফারেন্ট দিয়েছি, তার জন্য আমাদের এটা হয়ে গেছে ডিফারেন্ট ইনপুট মোড। তো এটা আমাদের কি হয়ে যাবে, এটাকে আমরা বলবো এডিএম, ডিফারেন্সিয়াল ইনপুট মোডের গেন। তো সেটা কি হয়ে যাবে V0 বাই V1 মাইনাস V2। তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু আগের থেকে অনেকটা হাই হয়ে গেছে, ইটস ভেরি হাই। তাহলে দেখো আমাদের জানতে চেয়েছে যে CMRR কি, তো CMRR দেখো কমন মোডে কি হবে 0, আর ডিফারেন্সিয়াল মোডে হাই। তাহলে আমাদের হয়ে যাবে ভেরি হাই, ভেরি হাই বাই 0, বা অ্যাজ মিনিমাম ভেরি হাই বাই 0। তার মানে এটা কি হয়ে যাবে অ্যাজ হাই অ্যাজ পসিবল, অ্যাজ হাই অ্যাজ পসিবল। তাহলে এখানে দেখো অপশন এ হয়ে যাবে অ্যাজ হাই অ্যাজ পসিবল। প্রথম কথা CMRRটা কি বুঝতে পেরেছো, এবং তারপরে আমরা কি করেছি, কমন মোডে সাপ্লাই দিয়েছি, আবার ডিফারেন্সিয়াল মোডে সাপ্লাই দিয়েছি, দুরকম মোড আমরা বের করেছি, তারপরে দুরকম মোডের গেন বের করেছি, দুটোর রেশিও করেছি। তো আইডিয়াল অপ অ্যাম্প আমরা এতক্ষণ যেটা কথা বলছিলাম সেটা আইডিয়ালের কথা। তো আইডিয়াল অপ অ্যাম্পে কিন্তু CMRR বা কমন মোড রিজেকশন রেশিও কিন্তু অ্যাজ হাই অ্যাজ পসিবল হওয়া উচিত। বোঝা গেল। নেক্সট, এটা একটা ম্যাথ দিয়েছে, এ কার হ্যাজ টু ওয়াইপার হুইচ ডাজ নট ওভারল্যাপ, ইচ ওয়াইপার হ্যাজ এ ব্লেড অফ লেন্থ r সেন্টিমিটার, swiping through an angle of theta, the total area cleaned in each swipe of blade। বলছে দেখো একটা কার রয়েছে, তো কারের উইন্ডো যেটা হয়, যেটা আমাদের ফ্রন্ট গ্লাস, সেই ফ্রন্ট গ্লাসে কি থাকে, দুটো ওয়াইপার থাকে। তো ওয়াইপার ধরো সাপোজ একটা এইরকম একটা ওয়াইপার রয়েছে, এখান থেকে একটা, ধরো এখান থেকে একটা, দুটো ওয়াইপার রয়েছে। তাহলে এই ওয়াইপারটা যখন সোয়াইপ হবে এরকম, দেন এটাও একটা সোয়াইপ হবে এই, তাহলে এই অ্যাঙ্গেলটা বলেছে থিটা, এই অ্যাঙ্গেলটাও বলেছে থিটা। দুজনের লেন্থ কত বলেছে, এটাও আর সেন্টিমিটার, এটাও আর সেন্টিমিটার, দুজনের লেন্থ বলেছে আর সেন্টিমিটার করে। ঠিক আছে, এবারে বলছে যে দুজনেই যখন একবার সোয়াইপ করবে তাহলে কতটা এরিয়া ক্লিন হবে, তো এইটার এরিয়া অ্যান্ড এইটার এরিয়া, দুটো ওয়াইপার তো একসাথে সোয়াইপ করবে, তাহলে দুটো ওয়াইপার যদি একসাথে সোয়াইপ করে তাহলে এরকম দুটো বৃত্তচাপের মতো এরিয়া কিন্তু ক্লিন হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি একটা সার্কেল নিই, তো সার্কেল বলছে এইটা হচ্ছে সেই ওয়াইপারের ব্লেডের লেন্থ,
আর বলছে যে একটা অ্যাঙ্গেল যেটা কিনা থিটা অ্যাঙ্গেল, সেই থিটা অ্যাঙ্গেলের এরিয়া কত হবে। তো একটা সার্কেল থেকেই আমরা পেয়ে যাব যে একটা সেক্টর বা বৃত্তচাপের এরিয়া কিভাবে বের করে। এ আর এরিয়া অফ আ সেক্টর, এরিয়া অফ আ সেক্টর কি হবে। তো দেখো টোটাল এরিয়া কিভাবে বের করি আমরা, পাই আর স্কোয়ার, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। সেখান থেকে দেখো একটা থিটা অ্যাঙ্গেলের বের করতে বলেছে। তার মানে কি, আমরা পুরো অ্যাঙ্গেল জানি একটা বৃত্তের 360 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেল কত 360 ডিগ্রি, তার মধ্যে থিটা, থিটা তাহলে 360 ডিগ্রির কত অংশ সেটা বের করে নিলাম। পুরোটার এরিয়া কত, পুরোটার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার একটা বৃত্তচাপের ক্ষেত্রফল। তাহলে কি এলো, তাহলে যেটা এলো সেটা হচ্ছে যে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। আর একটা তো ওয়াইপার নয়, একটা ওয়াইপার নয়, দুটো ওয়াইপার, তাহলে একসাথে কি হবে, দুটো বৃত্তচাপ মানে এর দ্বিগুণ, তার মানে এইটা ইন্টু টু। দেখো থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু টু কোথায় আছে, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু টু, তাহলে অপশন 1 বোঝা গেল। নেক্সট, which of the following amplifier has the lowest efficiency। দেখো বলেছে যে এখানে যতগুলো অ্যাম্পলিফায়ার রয়েছে সেই অ্যাম্পলিফায়ার গুলোর মধ্যে কোনটা লোয়েস্ট এফিসিয়েন্সি। তাহলে দেখা যাক ক্লাস এ এর অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি কত, ক্লাস এ অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি হচ্ছে 50%, ক্লাস বি 78.5%, ক্লাস এ বি দেখো এ 50%, বি 78.5, তাহলে ক্লাস এ বি কত হবে, 50% থেকে 78.5%। আর ক্লাস সি হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু 90%। বোঝাতে পারলাম। এই এই এফিসিয়েন্সি গুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে যে কোন অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি সব থেকে কম, তো তোমরা এখান থেকেই পেয়ে গেলে ক্লাস এ অ্যাম্পলিফায়ারের সব থেকে এফিসিয়েন্সি কম। এছাড়াও তোমাদের আরো কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এখান থেকে আরো কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কন্ডাকশন অ্যাঙ্গেল, কন্ডাকশন অ্যাঙ্গেল। তো কন্ডাকশন অ্যাঙ্গেল কি না, এই এ ক্লাস অ্যাম্পলিফায়ারের কন্ডাকশন অ্যাঙ্গেল কত, কন্ডাকশন অ্যাঙ্গেল এ ক্লাস অ্যাম্পলিফায়ারের জন্য সেটা হচ্ছে 360 ডিগ্রি, বি এর 180 ডিগ্রি, এ বি 180 থেকে 360 ডিগ্রি, অ্যান্ড সি হচ্ছে লেস দেন 180 ডিগ্রি। এটা কিন্তু তোমরা মনে রাখবে, কন্ডাকশন অ্যাঙ্গেল মাঝে মাঝে বলে দেয় যে জানতে চায় আর কি। ঠিক আছে, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে আমাদের ক্লাস এ টাইপ অ্যাম্পলিফায়ার, সেটা হচ্ছে 50% তার এফিসিয়েন্সি। বোঝা গেল। নেক্সট, দ্য ইএমএফ ইন্ডিউসড ইন আ কয়েল ডিপেন্ডস আপন। দেখো একটা কয়েলের মধ্যে ইএমএফ ইন্ডিউসড হবে, তার কার কার সঙ্গে প্রপোর্শনাল, কার কার উপরে ডিপেন্ড করে, সেইগুলো আমাদের জানতে চাইছে। তো দেখো একটা কয়েল রয়েছে, কয়েলে দেখো এখানে কি আছে, পাক সংখ্যা আছে এন। ঠিক আছে, তাহলে আমরা ই বা ইএমএফ, ইএমএফ ইকুয়ালস টু কি জানি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি। তো ইএমএফ, ইএমএফ কার কার সাথে প্রপোর্শনাল, দেখো মাইনাস সাইনটা কিন্তু অ্যাজ পার লেঞ্জেস ল, তোমরা মাথায় রাখবে, অ্যাজ পার লেঞ্জেস ল। অ্যাজ পার লেঞ্জেস ল, তো ইএমএফ কার কার সাথে প্রপোর্শনাল, প্রথম কথা হচ্ছে টার্ন সংখ্যা, যতগুলো টার্ন থাকবে ইএমএফ তত বেশি হবে। তাহলে ইএমএফ প্রপোর্শনাল টু এন, এন ইকুয়ালস টু নাম্বার অফ টার্ন। ইএমএফ প্রপোর্শনাল টু, দেখো ডি ফাই বাই ডিটি, হোয়াট ইজ ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটি হচ্ছে চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। আর কি, ইএমএফ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। দেখো
দেখো দেখো, যদি আমাদের এই এই যে ডি ফাই বাই ডিটি অর্থাৎ ফাই যদি একই থাকে, টাইম যদি আমরা বাড়িয়ে দিই বা কমিয়ে দিই, তাহলে কিন্তু ফ্লাক্স লিঙ্কিং এর হার কমে যাবে বা বেড়ে যাবে উল্টো। অর্থাৎ যদি টাইম বাড়াই তাহলে ফ্লাক্স লিঙ্কিং এর হার কমে যাবে, আর যদি টাইম কমাই তাহলে ফ্লাক্স লিঙ্কিং এর হার বেড়ে যাবে। সেই জন্য এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, টি ইকুয়ালস টু টাইম। তাহলে দেখো এখানে কি কি রয়েছে, দ্য নাম্বার অফ টার্নস, অবশ্যই এটা চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্ক উইথ ইট, এটাও টাইম টেকেন টু দ্য চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্ক, সেটাও। তাহলে কি হয়ে যাবে, অপশন কিন্তু অল অফ দ্য অ্যাভাব, তিনটের সাথেই কিন্তু যাচ্ছে। ইএমএফ কিন্তু তিনটের উপরেই ডিপেন্ড করে। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট, দ্য এরিয়া অফ আ সেক্টর সার্কেল উইথ রেডিয়াস আর সেন্টিমিটার ইফ দ্য অ্যাঙ্গেল ইজ থিটা। দেখো একটু আগেই তোমাদেরকে বুঝিয়ে এসেছি যে একটা যদি সার্কেল হয় তার রেডিয়াস বলে দিয়েছে আর, আর একটা সেক্টর, সেক্টর মানে হচ্ছে বৃত্তচাপ, তাহলে সেইটার অ্যাঙ্গেল বলে দিয়েছে থিটা। তাহলে আমরা কি জানি, একটা সার্কেলের কত অ্যাঙ্গেল, একটা সার্কেলের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে, টোটাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে একটা বৃত্তচাপের অ্যাঙ্গেল বলে দিয়েছে সেক্টরের অ্যাঙ্গেল থিটা। তাহলে দেখো আমরা বলতে পারি এই যে সেক্টরের অ্যাঙ্গেল থিটা, সেইটা 36 ডিগ্রির কত অংশ সেইটা বের করে নেব। এবং আমাদের জানতে চাইছে এরিয়া, তো এরিয়া মানে টোটাল এরিয়া কত, টোটাল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারের কত অংশ সেটা বের করে নিলে হয়ে যাবে। তাহলে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার হচ্ছে একটা বৃত্তচাপের এরিয়ার ক্ষেত্র, এরিয়ার ফর্মুলা, এরিয়ার ফর্মুলা, এরিয়া অফ আ সেক্টর, এরিয়া অফ আ সেক্টর, সেটা হচ্ছে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, অপশন এ। বোঝাতে পারলাম? নেক্সট, আইজিবিটি ইজ আ টাইপ অফ, দেখো আইজিবিটি, আইজিবিটির ফুল ফর্ম কি, আইজিবিটির ফুল ফর্ম হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, বাইপোলার ট্রানজিস্টর, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। তো তোমরা এখান থেকে ফুল নেম থেকেই বুঝে যাচ্ছ যে ট্রানজিস্টরের একটা টাইপ হচ্ছে আইজিবিটি। তাহলে এখানে সেটাই জানতে চেয়েছে যে আইজিবিটি ইজ আ টাইপ অফ, তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার, সেটা হচ্ছে ট্রানজিস্টর। বোঝা গেল? নেক্সট, a tesla coil is a, দেখো টেসলা, টেসলা কয়েল প্রথম ইনভেন্ট করেছিল, সেটা হচ্ছে নিকোলা টেসলা, নিকোলা টেসলা, নিকোলা টেসলা 1891 সালে এটাকে ইনভেন্ট করেছিল। কি জিনিস এটা, টেসলা কয়েল কি হচ্ছে, এটা হচ্ছে একটা রেজোনেন্ট ট্রান্সফরমার, রেজোনেন্ট ট্রান্সফরমার, রেজোনেন্ট ট্রান্সফরমার কি করে, দেখো প্রডিউস হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ প্রডিউস করে, তাহলে ট্রান্সফরমার, তোমরা বুঝতে পারছো যে হাই ভোল্টেজ যদি প্রডিউস করে তাহলে কারেন্ট কি হয়ে যাবে, উইথ লো কারেন্ট। আর এই ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি ভেরি হাই, ফ্রিকোয়েন্সি কিন্তু ভেরি হাই। তাহলে কি হয়ে গেল, এটা কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফরমার, হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফরমার। এছাড়াও এই টেসলা কয়েল কিন্তু একটা কোরলেস কয়েল, টেসলা কয়েল কিন্তু একটা কোরলেস ট্রান্সফরমার অলসো। তাহলে কি আনসার হয়ে যাবে কোরলেস ট্রান্সফরমার? না, কোরলেস ট্রান্সফরমারের থেকে কিন্তু মোস্ট সুইটেবল হচ্ছে
মোস্ট সুইটেবল কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফরমার তাকে বলা। টেসলা কয়েলকে কোরলেস ট্রান্সফরমারের থেকে বেটার হবে যদি আমরা বলি হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফরমার ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, অপশন সি হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফরমার। কোরলেসও হতে পারতো যদি কিনা হাই ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ট্রান্সফরমারটা অপশনে না থাকতো। ঠিক আছে, নেক্সট, ওয়েট অফ আ অ্যালুমিনিয়াম সিট ডেন্সিটি বলা আছে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব of size 1 meter width and 1 millimeter thickness। দেখো, একটা অ্যালুমিনিয়াম সিট যেটার উইথ বলা আছে 1 মিটার, লেন্থের কথা কিছু বলা নেই। তো আমরা ধরে নেব যেহেতু উইথের কথা বলা আছে, তো এটাও একই লেন্থ বা একই ডিস্টেন্স, উইথ সেটাও 1 মিটার। এবার আমাদের বলে দেওয়া আছে কি থিকনেস, থিকনেস বলে দেওয়া আছে 1 মিলিমিটার, থিকনেস বলে দেওয়া আছে 1 মিলিমিটার, 1 মিলিমিটার। কিন্তু আমাদের যেটা ডেন্সিটি বলা আছে সিসিতে বলা আছে, অর্থাৎ সিসি মানে কি, সেমি কিউব, সেমি কিউব। তাহলে আমাদের সেমি কিউবে নিয়ে যাওয়াটাই সুবিধা, সেমি কিউবে নিয়ে যাওয়াটাই সুবিধা। তাহলে দেখো, ওয়েট ইকুয়ালস টু ভলিউম ইনটু ডেন্সিটি। তাহলে দেখো ভলিউম কি হবে, ভলিউম হবে 1 মিলিমিটার ইকুয়ালস টু কি 100 সেন্টিমিটার, 100 সেমি। ব্রেথ কত, সেও 100 সেমি। আর আমাদের থিকনেস কত বলা আছে, থিকনেস বলা আছে হচ্ছে 1 মিলিমিটার, সেটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 0.1 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভলিউম। আর আমাদের বলা আছে যে ডেন্সিটি বলা আছে 2.7 গ্রাম, 2.7 গ্রাম, তাহলে পার সেন্টিমিটার কিউব। তাহলে এইটা আমরা পেয়ে গেছি সেমি কিউবে, আর 2.7 গ্রাম হয়ে যাবে। তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে যেটা আসবে সেটা হয়ে যাবে 2700 এত গ্রাম। তাহলে এইটা ইকুয়ালস টু হয়ে যাবে 2.7 কেজি। এটা হয়ে যাবে আমাদের অ্যালুমিনিয়াম সিটের ওয়েট। তাহলে দেখো অপশন বি হয়ে যাবে 2.7 কেজি। বোঝাতে পারলাম? নেক্সট, এইচআরসি ফিউজ প্রোভাইডেড বেস্ট প্রোটেকশন এগেনস্ট। বলছে এইচআরসি ফিউজ, এইচআরসি ফিউজের কার এগেনস্টে বেস্ট প্রোটেকশন দেবে। দেখো এইচআরসি ফিউজ আমরা কেন ব্যবহার করি, এইচআরসি ফিউজ আমরা খুব স্মুথ কারেন্ট ফ্লো এর জন্য ব্যবহার করি। এর রাপচারিং ক্যাপাসিটি খুব হাই, অর্থাৎ খুব অল্প ওভার কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট ফ্লো হলেই কিন্তু ফিউজটা আমাদের সার্কিটটাকে ব্রেক করে দেবে। তো এইচআরসি ফিউজের ফুল ফর্ম হচ্ছে হাই র্যাপচারিং ক্যাপাসিটি, হাই র্যাপচারিং ক্যাপাসিটি। তাহলে এই এইচআরসি ফিউজ আমরা ইউজ করি টু প্রোটেক্ট ফ্রম শর্ট সার্কিট, শর্ট সার্কিট, টু প্রোটেক্ট ফ্রম শর্ট সার্কিট। কেন না, খুব অল্প বললাম, যেটা খুব সেন্সিটিভ একটা ফিউজ, যে খুব একদম সামান্য জাস্ট জাস্ট রেটেড কারেন্টের থেকে ওপরেই যদি কারেন্ট ফ্লো শুরু হয় তাহলে কিন্তু ফিউজটা আমাদেরকে সার্কিটটাকে ব্রেক করে দেবে। বোঝাতে পারলাম? তাহলে এখানে রাইট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে শর্ট সার্কিট। আমাদের এইচআরসি ফিউজ শর্ট সার্কিটের হাত থেকে কিন্তু আমাদের বেস্ট প্রোটেকশন দেয়। নেক্সট, the inductive and capacitive reactance of a circuit is 6 ohm and 8 ohm respectively. The effective impedance, দেখো আমাদেরকে জানতে চেয়েছে ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স যেটাকে আমরা জেড দ্বারা ডিনোট করি, জেড ইকুয়ালস টু কি জানি আমরা, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার। তো দেখো আমাদের ইম্পিডেন্স বার করতে বলেছে কিন্তু রেজিস্ট্যান্সের কথা কিছু বলা নেই। তার মানে কি, রেজিস্ট্যান্সের কথা কিছু বলা নেই, রেজিস্ট্যান্স নেই। তাহলে কি আছে, এক্সএল মাইনাস এক্সি তার স্কোয়ার আছে। তো এক্সএল মাইনাস এক্সি কত, দেখো ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের কথা বলা হয়েছে। ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যেটা কিনা এক্সএল, আর ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এক্সি।
একটা এক্সেল কত বলেছে 6 ওহম, এক্সি বলেছে 8 ওহম। দেখো তোমাদের এখানে ভাবার কিছু নেই যে আমি এক্সেল মাইনাস এক্সি লিখেছি, এটা লেখা হয় এরকম, যেটা বড় সেটাকে আগে লেখা হয়। যেমন আমরা এখানে লিখবো যে এক্সি মাইনাস এক্সেল, কোনো প্রবলেম নেই, যেটা ভ্যালু বেশি আমরা সেটাকে আগে লিখবো। এটা হচ্ছে একটা ডিফারেন্স লেখার কারণ, এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত সেটাই জানা হয়। তাহলে দেখো 8 - 6 তার স্কোয়ার, দেখো শুধু স্কোয়ার আর রুট ওপরে কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে 8 - 6, তাহলে হয়ে যাবে 2 ওহম। তাহলে জেড আমরা পেয়ে গেলাম 2 ওহম। তাহলে এখানে দেখো অপশন সি 2 ওহম। বোঝাতে পারলাম ব্যাপারটা? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, যদি এই ভিডিও দেখে তোমরা নতুন কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্নে ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে জানিও। এই রকম তথ্যপূর্ণ ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করো স্পার্ক সলিউশন।